তো চলো আজকে আমরা ষোড়শ মহাজনপদ বা 16 মহাজনপদ নিয়ে আলোচনা করব। তো দেখো, আসলে এই ষোড়শ মহাজনপদ বা 16 মহাজনপদ জিনিসটা কি? দেখো, ষোড়শ বলতে কি 16, অর্থাৎ 16টা মহাজনপদের কথা বলা হয়েছে। দেখো, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে, অর্থাৎ সময়কাল, এর সময়কালটা হচ্ছে কি খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক। দেখো, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক মানে কি? খ্রিস্ট অর্থাৎ 600 বিসি, মানে যীশু খ্রিস্টের জন্মের 600 বছর আগেরকার কথা বলা হচ্ছে। যে এই খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকেই বিশাল কোনো কেন্দ্রীয় শক্তি উত্তর ভারতে শাসন করতো না, অর্থাৎ উত্তর ভারতটাকে যে অর্থাৎ উত্তর ভারতটাকেই, যে পুরো উত্তর ভারতটা বা সমস্ত উত্তর ভারতটাকে যে একটা কেন্দ্রীয় শক্তিতে পরিণত করবে, এরকম কোনো বিশাল বড় সাম্রাজ্য উত্তর ভারতে ছিল না। অর্থাৎ এক কথা হচ্ছে কি, উত্তর ভারতে এই সময় বিশাল কোনো কেন্দ্রীয় শক্তির উৎপত্তি ছিল না বা হয়নি। তো দেখো, তো তাহলে কি হয়, এই উত্তর ভারতে এই যে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকেই বিশাল কোনো কেন্দ্রীয় শক্তির, অর্থাৎ এমন একটা শক্তি যে হচ্ছে পুরো উত্তর ভারতটাকে একটা হাতের মুঠোয় করে রাখবে এবং নিজের শাসন কার্য চালাবে। এক কথা হচ্ছে, এরকম বড় কোনো রাজার বা সাম্রাজ্যের উৎপত্তি হয়নি যে পুরো সাম্রাজ্যটাকে, পুরো উত্তর ভারতটাকে, এরকম কোনো রাজার উৎপত্তি হয়নি যে পুরো উত্তর ভারতটাকে একটা সাম্রাজ্যে ধরে রাখবে, একটা সাম্রাজ্যের মধ্য দিয়ে, বা এমন কোনো সাম্রাজ্যেরও উৎপত্তি হয়নি ওই সময় যে পুরো সাম্রাজ্যটা উত্তর ভারতের দখলে থাকবে। তো কি হয়, এই সময় উত্তর ভারতেই প্রধান 16টা জনপদ বা সাম্রাজ্যের উৎপত্তি হয়। দেখো, এই যে পুরো উত্তর ভারতটা ছিল ওই সময়, এই উত্তর ভারতে, দেখো এই যে উত্তর ভারতটা ছিল, এই উত্তর ভারতে এরকম এখানে একটা, এখানে একটা, এরকম এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তো এরকম হচ্ছে টোটাল হচ্ছে 16টা, এরকম করে হচ্ছে কি টোটাল 16টা সাম্রাজ্যের উৎপত্তি হয়েছিল। তো এই টোটাল 16টা সাম্রাজ্যকে একত্রে ষোড়শ মহাজনপদ বলা হয়। দেখো, অর্থাৎ এরকম একটা কোনো কেন্দ্রীয় শক্তি ছিল না যে পুরো সাম্রাজ্যটাকে একত্রিত করে বা একসঙ্গে ধরে রাখবে। তার বদলে কি হয়েছিল, ছোট ছোট সাম্রাজ্যের উৎপত্তি হয়েছিল। আর এরকম 16টা মহাজন পদের উৎপত্তি, অর্থাৎ এরকম ছোট ছোট 16টা রাজ্যের উৎপত্তি ওই সময় অস্তিত্ব ছিল। এই 16টা রাজ্যকে একত্রে বলা হয় কি ষোড়শ মহাজন পদ। দেখো, এবার হচ্ছে ব্যাপারটা কি, এই যে 16টা মহাজন পদ ছিল উত্তর ভারতে, এবার এই 16টা মহাজন পদের মধ্যেই 4টা মহাজন পদ, 4টি মহাজন পদ সবচেয়ে শক্তিশালী ছিল, সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে শক্তিশালী ছিল। যে 4টা মহাজন পদ সবচেয়ে শক্তিশালী ছিল তাদের নাম হচ্ছে কি অবন্তী, কোশল, বৎস, আর হচ্ছে মগধ। দেখো, এই যে 16টা মহাজন পদের কথা বলা হচ্ছে বা রাজ্যের কথা বলা হচ্ছে, এই 16টা রাজ্যের মধ্যে সবচেয়ে শক্তিশালী কারা ছিল? সবচেয়ে শক্তিশালী ছিল এই 4টা রাজ্য, অবন্তী, কোশল, বৎস আর হচ্ছে মগধ। এবার পরবর্তীকালে কি হয়, এই উত্তর ভারতেই কার আধিপত্য বজায় থাকবে সেই নিয়েই এই 4টা রাজ্যের মধ্যে লড়াই শুরু হয়। আর এই লড়াইয়েই সবাইকে পরাজিত করে এই যে মগধ নিজের আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়। তো পরবর্তীকালে কি হয়, এই 4টা রাজ্যের মধ্যে আবার লড়াই শুরু হয় যে কে এই পুরো উত্তর ভারতের মধ্যে নিজের আধিপত্যটাকে বিস্তার করবে। আর তাদের মধ্যে লড়াইয়ে মগধ সবাইকে হারিয়ে দিয়ে নিজের আধিপত্যটাকে বিস্তার করতে সক্ষম হয়। তাহলে হচ্ছে কি পরবর্তীকালে দেখো, এই চারটা চারটা কি হয়ে যায়, একটা হয়ে যায় মগধ। এবার দেখো, পরবর্তীকালে এই যে 16টা মহাজন পদ, 16টাই পরবর্তীকালে কি হয়ে যায়, একটা মহাজন পদে পরিণত হয়ে যায়। মেনলি প্রধানত হচ্ছে কি মগধ, মগধ সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যে বা রাজ্যে পরিণত হয়। এবার এই মগধের উত্থানের কারণটা কি? দেখো, এই যে মগধ, মগধের এই যে উত্থান, এরকম সবাইকে পরাজিত করে দিয়ে সে হঠাৎ করেই
যে নিজের আধিপত্যটাকে বিস্তার করলো, এটা কোনো অলৌকিক বা আকস্মিক ঘটনা নয়, এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। দেখো কারণগুলোর মধ্যে কি কি কারণ রয়েছে। দেখো কারণগুলোর মধ্যে রয়েছে, এক নম্বর হচ্ছে ভৌগোলিক কারণ। এবার ভৌগোলিক কারণটা কিরকম, দেখো এই যে মগধ ছিল, অর্থাৎ মগধের, দেখো মগধের প্রথম যে রাজধানী ছিল, সে রাজধানীর নাম হচ্ছে রাজগৃহ। এই রাজগৃহ মগধের প্রথম রাজধানী। এই রাজগৃহ কি ছিল, 5টি পাহাড় দ্বারা পরিবেষ্টিত ছিল। এর চারপাশে কি ছিল, 5টি পাহাড় দ্বারা, 5টি পাহাড় দ্বারা পরিবেষ্টিত ছিল। মগধ রাজগৃহ কি ছিল, 5টি পাহাড় দ্বারা পরিবেষ্টিত ছিল। ফলে বহিঃশত্রুর আক্রমণের দিক থেকেই এটা পুরো সেফ ছিল, নিরাপদে ছিল, যাতে বহিঃশত্রুরা খুব সহজেই আক্রমণ করতে পারতো না। এটা গেল প্রথম রাজধানী। এবার মগধের যে দ্বিতীয় রাজধানী ছিল সেটা হচ্ছে পাটলিপুত্র। দেখো এই পাটলিপুত্র আবার কি ছিল, 3টি নদী দ্বারা, একটা হচ্ছে সোন, চম্পা, আর হচ্ছে গঙ্গা। দেখো এই 3টি নদী দ্বারা পরিবেষ্টিত ছিল কে, পাটলিপুত্র। অর্থাৎ এর 3 দিকে 3টি নদী একে ঘেরাও করে রেখেছিল, যার ফলে বহিঃশত্রু আক্রমণের হাত থেকে সে পুরো নিরাপদ ছিল। অর্থাৎ কি, যে শত্রুরা খুব সহজে আক্রমণ করতে পারতো না। তো দেখো এটা হচ্ছে ভৌগোলিক কারণ। ভৌগোলিক কারণ হচ্ছে এটাই যে মগধ কি ছিল, মগধ পাহাড়, পর্বত, নদী, সমুদ্র দ্বারা কি ছিল, নিরাপদ ছিল। তার চারপাশে পাহাড় ছিল, সমুদ্র ছিল, যার ফলে বাইরের থেকে শত্রুরা খুব সহজেই সেখানে আক্রমণ করতে পারতো না। ফলে কি, ফলে হচ্ছে মগধ খুব নিরাপদ ছিল। এটা গেল 1 নম্বর কারণ। এবার দেখো 2 নম্বর কারণ। 2 নম্বর কারণে কি বলা হয়েছে, এটা হচ্ছে নদী মাতৃক রাজ্য। দেখো মগধ কি ছিল, নদী মাতৃক রাজ্য। নদী মাতৃক রাজ্য মানে কি, দেখো মগধে উন্নত উন্নত এই যে 3টে নদী ছিল মগধে, সোন, চম্পা, গঙ্গা, এই নদীগুলো মগধে অবস্থিত হয়। এই মগধের যে মৃত্তিকা সেটা খুব উর্বর ছিল। তোমরা সকলেই জানো যে নদী মাতৃক অর্থাৎ অঞ্চলে সাধারণত মাটি কি হয়, উর্বর হয়, এবং সেখানে খুব কৃষিকাজ অন্য জায়গার তুলনায় খুব ভালোই হয়। তো তার জন্য হচ্ছে কি, মগধ কৃষির দিক থেকেই, অর্থাৎ কৃষিজাত ফসলের দিক থেকে বা কৃষির দিক থেকে অনেকটাই এগিয়ে ছিল। অর্থাৎ উন্নত ধরনের কৃষিজাত ফসল উৎপন্ন করত, এবং কৃষির দিক থেকে কি, সে বিশাল শক্তিশালী হয়ে উঠেছিল। তো দেখো এই যে নদীমাতৃক রাজ্য মানে হচ্ছে মগধের চারপাশে নদী বিস্তৃত হয়, এর মৃত্তিকাগুলো খুব উর্বর ছিল, এবং উর্বর মৃত্তিকায় তোমরা সবাই জানো কি হয়, উর্বর মৃত্তিকায় খুব ভালো ফসল ফলে, এবং ফসল ফলার ফলে কি হয়ে যায়, সেই ফসলগুলো থেকেই তো, অর্থাৎ এক কথায় কৃষির দিক থেকে মগধ উন্নত ছিল, এবং সেই কৃষিজাত দ্রব্য থেকে কি হয়, মগধের হচ্ছে মানে ইনকামের সোর্সটা, এক কথা হচ্ছে কি, সেই কৃষিজাত দ্রব্য থেকে, অর্থাৎ কৃষিজাত দ্রব্যগুলো বেচা কেনা করেই মগধ কি হয়েছিল, মগধ হচ্ছে অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধ হয়ে উঠেছিল। তো এটা গেল কি, 2 নম্বর হচ্ছে নদীমাতৃক রাজ্য। এবার দেখো এবার 3 নম্বর কারণ। 3 নম্বর কারণ হচ্ছে কি, দেখো মগধের উত্থানের 3 নম্বর কারণ হচ্ছে কি, হস্তি সংকুল অরণ্য। হস্তি সংকুল অরণ্য। দেখো মগধের নিকটবর্তী একটা হস্তি সংকুল অরণ্য ছিল। মগধের পাশে একটা হস্তি সংকুল অরণ্য ছিল, বিশাল গভীর অরণ্য ছিল। আর সেই গভীর অরণ্য হওয়ায় বহিঃশত্রুরা খুব সহজেই সেই অরণ্য পেরিয়ে মগধ আক্রমণ করতে পারতো না। এবং অন্যদিকে মগধ কি করতো, মগধের যে রাজারা ছিল তারা হচ্ছে সেই হস্তি সংকুল অরণ্য থেকে হাতি নিয়ে আসতো, এবং তারা খুব সহজেই প্রচুর পরিমাণে হাতি দিয়ে একটা বিশাল বড় হস্তি বাহিনী গড়ে তুলেছিল। তো একদিকে হচ্ছে সেই গভীর অরণ্য তাদেরকে বহিঃশত্রু আক্রমণের হাত থেকে রক্ষা করেছিল, অপরদিকে সেই হাতি দিয়েই তারা একটা বিশাল বড় হস্তি বাহিনী গড়ে তুলেছিল,
যা তাদেরকে যুদ্ধে খুব সাহায্য করেছিল। এবার দেখো 4 নম্বর কারণ, দেখো 4 নম্বর কারণ কি ছিল? দেখো প্রচুর পরিমাণে এই যে মগধ যে ছিল, মগধে কি হয়, প্রচুর পরিমাণে খনিজ ভান্ডার পাওয়া যায়। খনিজ ভান্ডার মেইনলি হচ্ছে তামা ও হচ্ছে লোহা। তো এই যে লৌহ খনি, এক কথা হচ্ছে কি লৌহ খনি, দেখো এই লৌহ খনি প্রচুর পরিমাণে মগধে কি হতো, মগধে হচ্ছে লোহা তামার খোঁজ পাওয়া যেত, অর্থাৎ প্রচুর পরিমাণে লোহা তামা দিয়েই সে রাজারা কি করতো, রাজারা হচ্ছে একদিকে হচ্ছে অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধশালী হয়ে উঠেছিল, কারণ হচ্ছে কি সেগুলো আমদানি রপ্তানি করে তারা প্রচুর পরিমাণে পয়সা উপার্জন করতো এবং সেগুলো দিয়েই তারা তাদের সাম্রাজ্যে কাজে লাগাতো, এবং তারপর কি হয়, তারপর তারা ধীরে ধীরে উন্নত হতে থাকে। তো এই যে 4টা কারণ, এক হচ্ছে ভৌগোলিক কারণ, 2 নম্বর হচ্ছে কি নদীমাতৃক রাজ্য, 3 নম্বর হচ্ছে হস্তি সংকুল অরণ্য, 4 নম্বর হচ্ছে খনিজ ভান্ডার বা লৌহ খনি। এবার দেখো 5 নম্বর, 5 নম্বর হচ্ছে কি দেখো বিখ্যাত বিখ্যাত রাজারা মগধে রাজত্ব করেছিল, যেরকম হচ্ছে কি অশোক, বিম্বিসার, অজাতশত্রু, এরকম হচ্ছে কি এরকম হচ্ছে বিখ্যাত বিখ্যাত মহাপদ্মনন্দ, এরকম বিখ্যাত বিখ্যাত রাজাদের হাত ধরে মগধ কি হয়েছিল, মগধ হচ্ছে বিস্তীর্ণ এলাকা জুড়ে তার সাম্রাজ্যটাকে বিস্তৃত করতে পেরেছিল। তাহলে দেখো এরকম বিখ্যাত বিখ্যাত রাজারা সেখানে রাজত্ব করায়, এবং একদিকে হচ্ছে রাজা, অপরদিকে হচ্ছে প্রধানমন্ত্রী, যেরকম হচ্ছে কৌটিল্য। দেখো এই যে কৌটিল্য, তো কৌটিল্যর মতো কূটনীতিবিদ প্রধানমন্ত্রীরা, সে কৌটিল্যের মতো কূটনীতিবিদ প্রধানমন্ত্রী এবং অশোক, বিম্বিসার, অজাতশত্রু এদের মতো হচ্ছে প্রভাবশালী বা প্রতাপশালী রাজা, তাদের হাত ধরে মগধ কি হয়েছিল, মগধ হচ্ছে খুব তাড়াতাড়ি উন্নত হয়ে উঠেছিল। তো এই হচ্ছে কারণ, এই কারণগুলোর জন্য কি হয়, এই কারণগুলোর জন্য পরবর্তীকালে মগধ সবাইকে পরাজিত করে নিজের আধিপত্য বিস্তারে সক্ষম হয় এবং পুরো উত্তর ভারত জুড়ে নিজের আধিপত্য বিস্তার করে। তো এই গেল মগধের উত্থান। এবার দেখো, এবার মেন কথা হচ্ছে দেখো এবার এই যে 16টা মহাজনপদ বা 1600 মহাজনপদের কথা আমরা কোথা থেকে জানতে পারি? দেখো পরীক্ষায় প্রশ্ন আসে যে 1600 মহাজনপদের কথা আমরা কোথা থেকে জানতে পারি। দেখো বৌদ্ধ গ্রন্থ হচ্ছে জাতক, অঙ্গুত্তর নিকায়। বৌদ্ধ গ্রন্থ হচ্ছে জাতক, অঙ্গুত্তর নিকায়, আর হচ্ছে জৈন গ্রন্থ ভগবতী সূত্র। দেখো বৌদ্ধ গ্রন্থ হচ্ছে জাতক, অঙ্গুত্তর নিকায়, জৈন গ্রন্থ হচ্ছে ভগবতী সূত্র। এছাড়া হচ্ছে হিন্দু পুরাণ, হিন্দুদের পুরাণ। দেখো হিন্দুদের পুরাণ থেকেই আমরা কি, আমরা হচ্ছে 1600 মহাজন পদের কথা জানতে পারি। এই 3টি সোর্স থেকে আমরা 1600 মহাজন পদের কথা জানতে পারি। একটা বৌদ্ধ গ্রন্থ জাতক, আর হচ্ছে অঙ্গুত্তর নিকায়, জৈন গ্রন্থ ভগবতী সূত্র, আর হচ্ছে হিন্দু পুরাণ থেকে আমরা জানতে পারি। এবার দেখো এই যে 16টা মহাজন পদ ছিল, পরে প্রশ্ন, এই যে 16টা মহাজন পদ ছিল, এই 16টা মহাজন পদ বর্তমানে কোন রাজ্যে কটা মহাজন পদ পাওয়া যায় আর কি, এক কথায় ওই সময় 16টা মহাজন পদ বর্তমানে কোন রাজ্যে কটা করে মহাজন পদ অবস্থিত ছিল? দেখো উত্তরপ্রদেশ সব থেকে, এই 16টা মহাজন পদের মধ্যে উত্তরপ্রদেশে সবচেয়ে বেশি মহাজন পদ অবস্থিত ছিল। উত্তরপ্রদেশে কটা মহাজন পদ অবস্থিত ছিল? দেখো বিহার, তাহলে দেখো উত্তরপ্রদেশ, বিহার, তারপরে হচ্ছে কি মধ্যপ্রদেশ, রাজস্থান। দেখো তাহলে এটা মনে রাখবে তোমরা যে সব থেকে কোথায় বেশি মহাজন, অর্থাৎ বর্তমানে যে এই যে মহাজন পদগুলো রয়েছে, বর্তমানে কোন রাজ্যে কটা মহাজন পদ রয়েছে। দেখো উত্তরপ্রদেশে সব থেকে বেশি মহাজন পদ
রয়েছে। বর্তমানে উত্তরপ্রদেশে 8টা মহাজনপদ রয়েছে। আর হচ্ছে বিহার, দেখো বিহারে কটা মহাজনপদ রয়েছে? বিহারে হচ্ছে 3টা মহাজনপদ রয়েছে। আর মধ্যপ্রদেশে কটা? মধ্যপ্রদেশে একটা, রাজস্থানে হচ্ছে একটা। তাহলে কটা গেল? 8 3 11 12 13। তাহলে 13টা মহাজনপদ। আর এটা মনে রাখবে যে দক্ষিণ ভারতে অর্থাৎ সাউথ ইন্ডিয়া বা দক্ষিণ ভারতে বর্তমানে একটা মহাজনপদ রয়েছে যার নাম হচ্ছে অসমুখ। তাহলে দক্ষিণ ভারতে কটা মহাজনপদ? একটা। এগুলো হচ্ছে উত্তর ভারতে। উত্তর ভারতে টোটাল কটা? 8 3 11 12 13। আর হচ্ছে দক্ষিণ ভারতে একটা। তাহলে এটা এখানে কটা? এখানে হচ্ছে 14টা মহাজনপদ বর্তমানে ভারতে রয়েছে। এবার দুটো মহাজনপদ হচ্ছে ভারতের বাইরে রয়েছে, একটা পাকিস্তানে একটা ভারতে। সেটা একটা পাকিস্তানে একটা আফগানিস্তানে। তাহলে দেখো ভারতের বাইরে দুটো মহাজনপদ রয়েছে, একটা পাকিস্তানে একটা আফগানিস্তানে। দেখো এই যে পাকিস্তানে আর হচ্ছে আফগানিস্তানের যে মহাজনপদ দুটো রয়েছে তার নাম হচ্ছে কি? গান্ধার আর হচ্ছে কম্বোজ। দেখো গান্ধার কম্বোজ বর্তমানে ভারতের বাইরে রয়েছে। এরপর যে প্রশ্নটা আসে, তাহলে দেখো এই 16টা মহাজনপদের মধ্যে কোন রাজ্যে কটা মহাজনপদ? বর্তমানে 14টা ভারতে রয়েছে, তার মধ্যে 13টা হচ্ছে উত্তর ভারতে, একটা হচ্ছে দক্ষিণ ভারতে, আর দুটো হচ্ছে কি? দুটো ভারতের বাইরে রয়েছে। দেখো এরপর যে প্রশ্নটা আসে, এই যে 16টা মহাজনপদ, এই 16টা মহাজনপদের মধ্যে অধিকাংশ মহাজনপদ গুলো ছিল হচ্ছে কি? রাজতান্ত্রিক। অধিকাংশ মহাজনপদ গুলো ছিল রাজতান্ত্রিক, শুধুমাত্র দুটো মহাজনপদ ছিল প্রজাতান্ত্রিক। তাহলে প্রজাতান্ত্রিক মহাজনপদ, দেখো প্রজাতান্ত্রিক মহাজনপদ হচ্ছে দুটো, একটা হচ্ছে কি ব্রিজি, আর একটা হচ্ছে কি মল্ল। তাহলে দেখো প্রজাতান্ত্রিক মহাজনপদ হচ্ছে দুটো, একটা হচ্ছে ব্রিজি একটা মল্ল। আর বাকি যে 14টা মহাজনপদ, এই 14টা মহাজনপদ হচ্ছে কি? রাজতান্ত্রিক ছিল। মানে এখানে রাজারাই শাসন করত। আর বর্তমানে যেরকম প্রজাদের ভোটের দ্বারা এই যে গণতান্ত্রিক সিস্টেমটা, সেটা ওই সময় ছিল ব্রিজি আর হচ্ছে মল্লে ছিল। এবার দেখো তো এরপর যে প্রশ্ন আসে সেগুলো হচ্ছে, দেখো এই যে জন শব্দটির অর্থ কি? আর জনপদ শব্দটির অর্থ কি? আর হচ্ছে মহাজনপদ শব্দটির অর্থ কি? দেখো জন শব্দটির অর্থ হচ্ছে কি? গোষ্ঠী, উপজাতি বা গোষ্ঠী। দেখো জন কথাটির অর্থ হচ্ছে কি? উপজাতি বা গোষ্ঠী। এবার হচ্ছে জনপদ শব্দের অর্থ হচ্ছে কি? লোকালয় বা লোক বসতিযুক্ত অঞ্চল। লোকালয় বা লোক বসতিযুক্ত অঞ্চল, জনপদ। এবার হচ্ছে মহাজনপদ শব্দের অর্থ কি? মহাজনপদ শব্দের অর্থ হচ্ছে কি? বিশাল সাম্রাজ্য। দেখো তাহলে জন শব্দের অর্থ হচ্ছে উপজাতি বা গোষ্ঠী, আর জনপদ শব্দের অর্থ হচ্ছে কি? লোকালয় বা লোক বসতিযুক্ত অঞ্চল, আর হচ্ছে মহাজনপদ শব্দের অর্থ হচ্ছে বিশাল সাম্রাজ্য। তো এই গেল 1600 মহাজনপদ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। তো এর পরের ভিডিওতে আমরা আলোচনা করব এই যে 16টা মহাজনপদ রয়েছে, 16টা মহাজনপদের নাম কেমন করে আমরা ট্রিক্সের মধ্য দিয়ে আলোচনা করব। তারপরের অন্য ভিডিওতে আমরা আলোচনা করব এই 16টা মহাজনপদের রাজধানীর নাম কিভাবে আমরা ট্রিক্সের মধ্য দিয়ে আলোচনা করব। তো ঠিক আছে, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো তোমরা সবাই শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো এবং বন্ধুদের মধ্যে সবাই শেয়ার করে দিও, আর হচ্ছে সাবস্ক্রাইব করে দিও। তো ঠিক আছে, পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। আজকে এই